ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন আমরা টি-20 সিরিজটা খেলি, তখন একটা ছোট্ট কথা একটু বড় হয়ে দাঁড়ালো। লিটন বলছিল শামীমের ব্যাটিং নিয়ে যে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করা যাবে না, বা এরকম একটা কথা যে দায়িত্ব নিতে শিখতে হবে। এখন ইদানিং দেখতেছি অনেক মিম, এআই দিয়ে বানানো ভিডিও, এগুলোতে আবার শামীমের মুখ দিয়ে বলানো হচ্ছে যে লিটন দা নিজেই বা কবে দায়িত্ব নিয়ে খেললো। ঘটনা কিন্তু সত্যি। আপনি যদি দেখেন আমাদের 1 থেকে 11 নম্বর পর্যন্ত কাউরে একজনের বলতে পারবেন না যে এই তরুণ দলটা, তরুণও তো নাই, লিটন, সৌম্য, তাসকিন, মুস্তাফিজ এরা তো অলরেডি সিনিয়র। এরা এখন এদের রিপ্লেসমেন্ট খোঁজার টাইম চলে আসছে। তাও তো আমরা কারো দিক তাকায় বলতে পারি না বুকে হাত দিয়ে যে আমাদের এই ক্রিকেটারটা দায়িত্ব নিয়ে খেলতে শিখে গেছে। এখন এই দায়িত্ব কেন নিতে আমরা শিখলাম না, এটা নিয়ে বেশ আলোচনা হয়। এই দায়িত্ব নিতে আমরা শিখলাম না, কারণ হচ্ছে দায়িত্ব আমরা কখনো তরুণ ক্রিকেটারদের দেই নাই, তাদের বুঝতেই দেই নাই যে দায়িত্ব নিতে হবে। এটা আমাদের বিরাট একটা পাপ আমরা লম্বা সময় ধরে করে গেছি, এবং সেটা করতে গিয়ে আমাদের দেশের ক্রিকেটকে আমরা বহুমাত্রিকভাবে ক্ষতিগ্রস্ত করছি। তার ভিতরে আরেকটা ক্ষতি হচ্ছে, বিশ্বব্যাপী আমাদের সিনিয়র ক্রিকেটারদের যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যে ভাবমূর্তিটা তৈরি হয়েছে, সেটাও খুব বাজে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে যে এই দেশের ক্রিকেটারদের নিলামে নেওয়া যাবে না, নিলে পাওয়া যায় না। এগুলো সব পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা ঘটছে বলেই ওটা ঘটছে। এই জিনিসটা একটু আজকে আলোচনা করব যে কেন শামীম তো দূরে থাকে, লিটনও দায়িত্ব নিতে শেখে নাই। লিটন, সৌম্য, মুস্তাফিজ অবশ্যই শিখছে তারটা। এরা কেন দায়িত্ব নিতে শেখে নাই, আর কেন আমাদের ক্রিকেটাররা বিশ্বব্যাপী একটা বাজে ভাবমূর্তি নিয়ে ঘোরে, এই দুটো জিনিস একটু আলোচনা করি। দেখেন, দায়িত্ব নিতে আসলে কেউ শেখে না, মানে নিজে নিজে শেখে না, সংসারেও শেখে না। আপনার ছোট বাচ্চাটাকে আপনি যদি হুট করে একদিন বলেন ইন্টার পাস করে যাওয়ার পরে যে বাবা কাল থেকে তুমি সংসার চালাবা, সব হিসেব নিকেশ তুমি করবা, এই যে টাকা রইলো তুমি চালাবা, এভাবে কি হয়? এভাবে সে দায়িত্ব নেবে? নিতে পারবে? সে তো হাওলায় ফেলবে। ছোটবেলা থেকে তারা বাজারে নিয়ে যায় বাবারা, নানা কিছুর সঙ্গে অভ্যস্ত করে, একটু একটু বড় হয় আর এক একটা জিনিস জানায়, এক একটা করে রেসপন্সিবিলিটি ছেড়ে দেয় যে তোমার কাজ বাবা এইটা করা। ও পড়াশোনার পাশাপাশি ওইটা করবে। যখন বড় হয়ে যাবে, সংসার চালানোর বয়স চলে আসবে, ও সংসার চালানোর ততদিনে শিখে যাবে। আমি এর মাঝে একটা কথা বলতেছিলাম রসিকতা করে, যে আমাদের দেশে তো ওই ড্রাইভিং লাইসেন্সের পুরোপুরি আইন কানুন মেনে ড্রাইভার হওয়ার কোনো সিস্টেম নাই। মানে লোকজন সাধারণত মানে একটা নাম কাওয়াস্তে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়ে যায়। তারপরও আমাদের এখানে একটা লোকায়ত সিস্টেম দাঁড়ায় ছিল। সেটা কিরকম? আপনার প্রত্যেকটা গাড়িতে, বড় গাড়িতে, বাস, ট্রাক, এগুলোতে ড্রাইভার সেই হতো যে কমপক্ষে 5-7 বছর ধরে ওই ড্রাইভারের পাশে হেল্পার হিসাবে কাজ করছে। সে ওই ড্রাইভার যখন একটু শরীরটা খারাপ লাগতো লং জার্নিতে, সে খানিকক্ষণ চালাতো। আমরা ছোটবেলায় দেখতাম ফেরিতে গাড়িটা উঠানোর সময় সে হচ্ছে গাড়িটা ফেরিতে উঠানোর কাজটা করতো। এই করতে করতে সে দক্ষ হতো, ড্রাইভার হতো। ফলে প্রপার ট্রেনিং ছাড়াই, ফর্মাল ট্রেনিং ছাড়াই সে একটা ট্রেনিং এর ভিতর দিয়ে আসতো। এটাকেই বলে দায়িত্বে অভ্যস্ত হওয়া। এই জিনিসটা আমরা লম্বা একটা সময় করি নাই। এখানে আমাদের ক্রিকেটাররাও এটা করতে দেন নাই, যাদের এই দায়িত্বটা ছাড়ার কথা ছিল তারাও ছাড়েন নাই, আমাদের বোর্ডও করে নাই। এমনও হয়েছে যে খুবই অগুরুত্বপূর্ণ সিরিজ, একেবারে ধরেন এই সিরিজের সঙ্গে আমাদের রেটিং পয়েন্ট পয়েন্ট কিছুর কোনো সম্পর্ক নাই, জিম্বাবুয়ের একটা টিম আসছে, যে টিমটার সঙ্গে আমরা যদি হেরে যাই তাতেও কিছু যায় আসে না, জিতে গেলেও কিছু যায় আসে না। ওই সিরিজ খেলার জন্য আমরা খোদ সাকিব আল হাসানকে আইপিএল থেকে উড়ায় নিয়ে চলে আসছি, আইপিএল খেলতে দিনাই তারে পুরাটা। এরকম ঘটনা ঘটছে। সম্প্রতি অনিল কুম্বলে গত বছর একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে সাকিবের জন্য উনি কি বিপদে পড়ছিলেন। উনি সম্ভবত পাঞ্জাব কিংসের কোচ যে বছর হইলেন, হওয়ার পরে উনি প্ল্যান করলেন, ওনার তখন হঠাৎ করে ওনার টিম থেকে ক্যাপ্টেন চলে গেল। কে ছিল ক্যাপ্টেন? লোকেশ লোকেশ রাহুল বা কেউ একজন চলে গেল। চলে যাওয়ার পরে ওনার টিমে দুটো জায়গা ফাঁকা হলো, একটা হচ্ছে জেনুইন একটা অলরাউন্ডার লাগবে, একটা ক্যাপ্টেন লাগবে। আরো একজন চলে গেল কে যেন। ফলে উনি ঠিক করলেন যে এবার টিমটা একটু অন্যরকম সাজাবো। উনি দেখলেন যে বেস্ট অ্যাভেলেবেল অলরাউন্ডার ফ্রি আছে হচ্ছে সাকিব আল হাসান। ফাইন, সাকিব বিশ্বের তখন 1 নম্বর অলরাউন্ডার, সাকিব ভালো ক্যাপ্টেন। উনি কি করলেন, সাকিবরে কেন্দ্র করে একটা প্ল্যান করলেন যে নিলামে গিয়ে এদের কেনার চেষ্টা করবো, সাকিবরে কেনার জন্য সর্বোচ্চ যা বিড করার করব। এটা উনি অন এয়ার বলতেছিলেন। কিন্তু নিলাম রুমে ঢোকার আগে উনি জানলেন যে বিসিবি থেকে একটা চিঠি আসছে বিসিসিআর কাছে যে সাকিব পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল না, খানিকটা সময় তাকে
আসলে দেশে ফিরতে হবে একটা ছোট্ট সিরিজ খেলতে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। বোঝেন অবস্থাটা। অনিল কুম্বলে জায়গায় নাই হয়ে গেছে যে তাইলে আমি কিভাবে টিম সাজাবো, এখন আমার প্ল্যানটা কি হবে। পরে সে স্যাম কুরানরে কিনছিল অনেক বেশি টাকা দিয়ে, আবার ক্যাপ্টেন হিসাবে শিখর ধাওয়ানরে কিনতে হয়েছিল, যেটা সে একদমই চায় নাই। পুরো প্ল্যান আওলায় গেছে। সে আইপিএল এর প্ল্যান আওলায় যাক, সেটা আমাদের সমস্যা না, এটাও সমস্যা। এটা শেষ দিকে বলবো, এটা ওই যে ইন্ট্রোতে বলছি যে বিশ্বব্যাপী ভাবমূর্তি খারাপ হয়েছে, এরকম কাজ আমরা দিনের পর দিন করে গেছি। আমাদের বোর্ড করে গেছে। বোর্ড করছে একজনের ব্যাপারে, সেটা হচ্ছে সাকিব, বা কখনো কখনো তাসকিন, মুস্তাফিজ, এদেরকে আটকাইছে। আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটার যারা কখনো এসব ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক টাক পায় নাই, তারাও এসব অগুরুত্বপূর্ণ সিরিজে নিজেরাই খেলার জন্য উঠে পড়ে লাগতো। এমনও হয়েছে যে একটা খুব থার্ড ক্লাস একটা সিরিজ, এই সিরিজে বোর্ডই চাইছে যে অমুক অমুক তোমরা দুইজন এই সিরিজটা রেস্ট দাও, প্র্যাকটিসও করতে আসতে হবে না, অনেকদিন ধরে টানা খেলতেছো, ফ্যাটিগে আক্রান্ত হয়ে যাবা, যাও রেস্ট নাও। না, যদি জায়গা হারায় ফেলি, এত সেলফ কনফিডেন্সের অভাব ছিল এদের, জায়গা ছাড়তো না, কেউ জায়গা ছাড়তো না। ফলে কি হয়েছে, এই যে আজকে লিটন, সৌম্য, তাসকিন, এদেরকে আমরা তরুণ বলি, বলি না, কথায় কথায় মুখ ফসকে বেরোয় যায় তো তরুণ ক্রিকেটার। বয়স খেয়াল করছেন, প্রত্যেকের বয়স 31 থেকে 34-এর মধ্যে চলে গেছে। মানে এখন এদের পরের ব্যাচরে ওই সুযোগটা দেওয়ার টাইম চলে আসছে যে লিটন মাঝে মাঝে ড্রপ করবে, নিজেরে রেস্ট নিবে, তার বদলে তরুণ কেউ খেলবে। সেখানে লিটনই এখনো নিজেরে সেটেল করে ফেলতে পারে নাই, লিটনই এখনো দায়িত্ব নিতে শেখে নাই। এটার কারণ হচ্ছে শুধু আমরা তরুণ ক্রিকেটারদের জন্য ক্রিকেটাররাও ছাড় দেয় নাই কখনো, আমাদের সিনিয়র ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ডও ছাড় দেয় নাই। এখানে আজকে এক বন্ধুর সঙ্গে আলাপ করতে করতে জিনিসগুলো মাথায় আসলো। ওই বন্ধু একটা দারুণ উদাহরণ বললো যে মাইকেল ক্লার্ক আর স্টিভেন স্মিথের ঘটনাটা একটু ভাবেন তো। 2015 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন হচ্ছে মাইকেল ক্লার্ক। 2014 এবং 15-তে মাইকেল ক্লার্ক 14-তে ওয়ানডে খেলছে 6টা, 15-তে খেলছে 7টা, 15-7টাই বিশ্বকাপে। এবং 14 যে 6টা, এই 6টাও গুরুত্বপূর্ণ জায়গায়। এছাড়া মাইকেল ক্লার্ক টিমের ক্যাপ্টেন, সে কোনো ম্যাচ খেলে নাই, কোনো ওয়ানডে খেলে নাই। তার জায়গায় কে খেলছে এই সময়টা? এই বছরগুলোতে অস্ট্রেলিয়া 29টা 30টা করে ম্যাচ খেলছে, সবগুলো ম্যাচ খেলছে স্টিভেন স্মিথ তার পজিশনে। সেই স্টিভেন স্মিথের তখন পর্যন্ত অ্যাভারেজ কিন্তু 20-এর কাছাকাছি। এরকম একটা ছেলের উপরে ওরা 3টা বছর ধরে বাজি ধরে গেছে, ক্লার্কের মতো ক্যাপ্টেন তারে বসায় দিয়ে না, ক্লার্ক নিজেই বলছে যে আমার রিপ্লেসমেন্ট লাগবে, আমি তো 15 ওয়ার্ল্ড কাপের পরে একটা ম্যাচও খেলবো না, আমার মাথায় বন্দুক ধরলেও খেলবো না। ফলে 15 ওয়ার্ল্ড কাপের পরে আপনার 4-5 খেলোয়াড় লাগবে, ফলে এখনই আপনি শুরু করে দেন কাজ, আমি ওয়ার্ল্ড কাপটা ক্যাপ্টেন্সি করে দিব, খেলে দিব। ফলে কি হয়েছে, স্টিভেন স্মিথ 20 করেন। স্টিভেন স্মিথ, ক্যান ইউ বিলিভ ইট, যে পরবর্তীকালে ফ্যাব 5-এর পার্ট হয়েছে সেই লোকের অ্যাভারেজ তখন 20 ওই বছরগুলোতে। সেই ছেলে যখন দায়িত্বটা পাইলো এসে 2015 সালে, ওই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল জিতালো সেঞ্চুরি করে, ফাইনাল জিতালো 50 করে, এবং তারপর থেকে তার অ্যাভারেজ আর কখনো 50-এর নিচে নামে নাই। এই যে 50-এ উঠলো 20 থেকে, শুধুমাত্র মাইকেল ক্লার্ক নিজেকে সরাই নিল এবং বোর্ড সেটাতে রাজি হলো। এই কারণে স্টিভেন স্মিথ বিশ্বকাপে খেললো 3 নম্বরে, কিন্তু পার্মানেন্টলি তো সেট হলো আসলে ক্লার্কের পজিশনে। ক্লার্কই যে নিজের স্যাক্রিফাইস করলো, এটা স্যাক্রিফাইস না রে ভাই। কি হতো ওই আর 20-25টা ম্যাচ খেললে মাইকেল ক্লার্ক পৃথিবীর ইতিহাসে যেখানে থাকার ওখানেই থেকে যাবে। একই কাজ অস্ট্রেলিয়ার জেনারেশনের পর জেনারেশন ধরে হচ্ছে। যেই সিনিয়র ক্রিকেটাররা ফিল করছেন যে আমার এখন সময় হয়ে আসতেছে, আর 2 বছর দেখতে পাচ্ছি আমি সামনে, আমার রিপ্লেসমেন্টকে তারা সুযোগ দাও। সিনিয়র ক্রিকেটাররা সোজাসুজি নির্বাচকদের সঙ্গে তর্কাতর্কি করছে, নির্বাচকরা বলতেছে যে তুমি এই সিরিজটা খেলে দাও, আমাদের জয়ের সম্ভাবনা বাড়বে। সিনিয়র ক্রিকেটার বলতেছে যে না, সেটা করলে আমার বদলে এই যে প্যাট কামিন্স তৈরি হবে না। ম্যাকগ্রা এইভাবে তর্ক করতেছে। চিন্তা করেন অবস্থাটা। এই যে আজকে ইন্ডিয়া দলে, আমি আগেও একদিন মজা করে বলছি, আপনি ইন্ডিয়া দলটার স্কোয়াড বের করেন, আজকেই ওদেরকে একটা স্কোয়াড ঘোষণা করছে, দেখবেন সবাই আপনার কাছে মনে হচ্ছে এই সেদিন শুরু করছে। আসলে তাই, এরা সবাই তরুণ নাম, একদম বয়সে সিনিয়র। সেই সূর্য কুমার যাদব থেকে শুরু করে এই যে বাকি যারা জয়সওয়াল যারা খেলতেছে, শুভমান গিল, সবাইকে আপনার মনে হয় না যে এই মাত্র সেদিন শুরু করলো? একটু স্টার্টসে ঢুকে দেখেন প্রত্যেকের নামের পাশে 35-40টা করে ম্যাচ হয়ে গেছে। কবে খেললো এরা? এই যে খেললো, বিরাট রোহিতরাই তো খেললো বলে আমাদের একটা ফিলিং আছে, বড় বড় টুর্নামেন্টে তো বিরাট রোহিতরাই খেললো। কিন্তু এর মাঝখানে খেয়াল করবেন, ইন্ডিয়া প্রচুর বাইল্যাটারাল সিরিজ খেলে, যেগুলো আমরা ওই অর্থে খেয়ালও করি না, মিডিয়াতেও খুব একটা কাভারেজ আসে না। জিম্বাবুয়ের এগেনস্টে খেলে, আয়ারল্যান্ডের এগেনস্টে খেলে, এগুলো তো সবাই বাচ্চাদের পাঠায় দেয়, মূল টিমের কেউ যায় না।
এমনও হয় যে অস্ট্রেলিয়াতে মূল টিম টেস্ট খেলতেছে, পরপরই ওয়ানডে সিরিজ হয়তো নিউজিল্যান্ডে, ওই অস্ট্রেলিয়ান ওই টিমের কেউ যাবে না, অস্ট্রেলিয়া সফররত টিমের ওখানকার ওয়ানডে টিমেরই কেউ আর ওইখানে ওয়ানডে খেলতে যাবে না, ওরা সবাই ডাইরেক্ট দেশে ফিরে আসবে। এরকম ঘটনা ঘটছে, আবার ঘটবে। এই শুভমান গিলরা যেই সিনিয়র হওয়া শুরু করবে, এরাও এদের রিপ্লেসমেন্টদের জন্য ওই জায়গাটা ছাড়বে। এটাতে কি হয়, এটাতে সত্যি সত্যি দায়িত্ব নিতে শেখে। আজকে লিটনরে গালি দিতে পারেন, শামীমরে গালি দিতে পারেন, গালি দিবও আমরা, দেয় কোনো অপরাধ নাই, কিন্তু কথা হচ্ছে যে লিটন কি তার জীবনে ওই সুযোগটা পাইছে? তামিম কি তার ওই স্পেসটা দিছে যে এই সিরিজটা লিটন তুই মূল ওপেনার হিসাবে খেল, সঙ্গে একটা ইয়াঙ্গার কাউরে নিয়ে? তাতে কি হতো, লিটন শিখতো লিডারশিপ, আর ওই যে ইয়াঙ্গার ওপেনারটা সে আজকে লিটনের রোলটা প্লে করতে পারতাম। এখন লিটনকে শিক্ষানবিশের মতো আচরণ করতে হচ্ছে, ক্যাপ্টেন হয়ে যাওয়ার পরেও 32 বছর বয়সে এসে তাকে শিক্ষানবিশের মতো ব্যাটিং করতে হচ্ছে। কারণ সে তো তামিমের ছায়ায় থাকছে এতকাল, সুযোগ পাইছে ম্যাচে, সে নিজেই থাকছে তামিমের ছায়ায়, সে কারে শিখাবে? তানজিদ তামিম এশিয়া কাপে অভিষেক হয়েছে, বিশ্বকাপে ডাইরেক্ট মাঠে নেমে যেতে হয়েছে। সেই তানজিদ তামিমের উপরে আমরা দাবি করি যে ও কেন দায়িত্ব নিয়ে খেলে না। ভাই, দায়িত্ব নিয়ে খেলে ও কার কাছ থেকে শিখবে? ও কি লিটনের সঙ্গে দীর্ঘদিন ধরে ওপেন করছে? সেই সুযোগ তামিম ইকবালকে বসায় দিয়ে দেওয়া হয়েছে। তামিম ইকবালের নামটা বলতেছি, ব্যাপারটা শুধু তামিম না, প্রত্যেকের ক্ষেত্রে যারা কিপার ব্যাটসম্যান তাদের কি মুশফিক ওই সুযোগটা দিচ্ছেন? মুশফিককে শুধু কিপিং ছাড়তে বলা হয়েছিল, যে তরুণ একজনকে কিপিং দেওয়া হোক। মুশফিক ওর আগে অবসর নিয়ে নিতে চাইছিল, যে কিপিং না করলে সে ক্যাপ্টেন্সি করতে পারে না। ফলে কি হয়েছে, এই যে জাকের নাকি কয়দিন আগে বলছে কিপিং না করলে ক্যাপ্টেন্সি করতে পারে না। তুই তো ক্যাপ্টেন্সি আগে করসেন নেই কোনোদিন সেরকম, তুই বুঝলি কি করে যে কিপিং না করলে ক্যাপ্টেন্সি করা যায় না? তাহলে কি মোহাম্মদ আজহারউদ্দিন বা এই যে লিজেন্ডারি সব ক্যাপ্টেন তারা সবাই কিপিং করতো ক্যাপ্টেন্সি করার সময়? সব অদ্ভুত অজুহাত দিয়ে এরা 11-এ জায়গা ধরে রাখছে। মায়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হয়েছে, হোম সিরিজ, এগুলোতে পর্যন্ত প্রত্যেকে খেলছে। বোর্ডও এটা চাইছে। বোর্ডের এখানে মোটিভটা কি ছিল? আমাদের ক্রিকেট সেল করা। আমাদের ক্রিকেট বোর্ড কোনোদিন ক্রিকেটকে সেল করতে শেখে নাই, কমার্শিয়ালি সেল করতে শেখে নাই। এই এখন এসে আমরা একজন বড় কর্পোরেট কর্মকর্তাকে বোর্ডে নিলাম ডিরেক্টর হিসাবে, রুবাবাদুল্লাহ মতিন। এটা নিয়ে আমি কথা বলবো, অনেকেই দেখতেছি রুবা বাপ্পা কেন বোর্ডে এটা নিয়ে কথা বলতে চান। এই ফার্স্ট টাইম বোর্ড কর্পোরেট সেক্টরে যে ক্রিকেটের কিছু করার আছে, ওখান থেকে টাকা আনতে হবে দরদাম করে, এই জিনিসটা মনে হয় ফিল করছে। এই জিনিসটাকে কমার্শিয়ালি কোনোদিন ক্রিকেট বোর্ড সেল করতে পারে নাই। যেখানে আমাদের মার্কেট ভ্যালু আছে 50 টাকা, এটা চিরকাল 5 টাকায় সেল করছে, সে 5 টাকাও আদায় করতে পারে না। অথচ জিনিসটা পলিটিক্যালি সেল করা এরা খুব ওস্তাদ। ওই যে ফোন দিয়ে দেখেন না মিম, আপা জিতছে, এই আপা জিতছে সেল করতে গিয়ে যার তার সঙ্গে যে কোনো থার্ড ক্লাস টুর্নামেন্টে মেইন টিম পাঠায় একটা সিরিজ জয়ের যে ট্রফি, বায়োলেটারাল ট্রফি, এটাকে বিশ্বকাপের মতো ওজনদার করে গণভবনে নিয়ে, বঙ্গভবনে নিয়ে প্রেজেন্ট করা হয়েছে। প্রেজেন্ট করে এরা সবাই ব্যক্তিগত আখের গোছাইছে। এরা প্রত্যেকে নিজের বড় বড় বিজনেস কামায় নিছে, বড় বড় পদ কামায় নিছে, রাজনৈতিক নেতাদের সরকারে বুঝাইছে আমরা বিশাল কিছু করে ফেলতেছি। বায়োল্যাটারাল একটা সিরিজ জয়, স্বাভাবিকভাবে পলিটিক্যাল লিডারশিপের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকে তারা তো আর এই খেলার এইসব খুঁটিনাটি বোঝে না। যে ট্রফিটা নিয়ে প্রেসিডেন্ট এসে দেখা গেল, বোর্ড প্রেসিডেন্ট, এটা যে আসলে 2 পয়সার দাম নাই, ওটা তো আর ওনার বোঝার কথা না। ওনাকে বলা হয়েছে বিরাট একটা জিনিস জিতে ফেলছে পিএম, আমরা মানে একদম দুনিয়া কেউ কোনোদিন জেতে নাই এরকম জিনিস জিতছে। কি জিনিস জিতছো? আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে একটা ট্রায়াঙ্গুলার সিরিজ ছিল, ওটা জিতে ফেলছে বিশ্বকাপের আগে আগে, বিশ্বকাপের মতো ওজনদার টুর্নামেন্ট। এরকম করে সেল করা হয়েছে এই জিনিসগুলারে। সেল করতে গিয়ে আমাদের তরুণ ক্রিকেটারদের ওই জায়গাটা দেওয়া হয় না। এটা আর একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, বিরাট ক্ষতি হয়ে গেছে। সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে, এই যে আমরা বলি না ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আমাদের প্রতিনিধিত্ব নাই কেন? একটা তো আছে যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আপনাকে প্রতিনিধিত্ব করতে গেলে টি-20-র ওই লেভেলে এমন পারফর্ম করতে হবে যেটা আপনার ফ্রাঞ্চাইজিগুলোর দৃষ্টি আকর্ষণ করবে। সেটা আমাদের ক্রিকেটাররাও পারে না খুব বেশি। এমন না যে আমাদের ক্রিকেটাররা সেরকম প্রচুর পারফর্ম করে তারপরেও ডাক পায় না। আপনি যদি এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অমুক তমুক, আজকাল তো এগুলোতেও আমরা পারফর্ম করতে পারি না, কিন্তু এগুলাতে পারফর্ম করে শুধু ফ্রাঞ্চাইজির দৃষ্টি আকর্ষণ করা যাবে না। মূলত ওরা দেখে গ্লোবাল ইভেন্টে কে কেমন করলো ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, সেটাও ওদের মূল কনসার্ন না। ফ্রাঞ্চাইজির যারা স্কাউটিং করে, যারা ওই নতুন খেলোয়াড় রিক্রুট করে বা নিলামে খেলোয়াড় ডাকে, ওরা দেখতে চায় এই ছেলেটা ফ্রাঞ্চাইজির ট্র্যাক রেকর্ড কেমন। এখন যে ছেলে কোনোদিন আইপিএল এ খেলেনি তার তো আইপিএল ট্র্যাক রেকর্ড দেখা যাবে না। তখন ওরা কি করবে? ওরা একটু কোয়ালিটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সে খেলছে কিনা, ওখানে তার পারফরমেন্স কেমন। এখন সমস্যা হচ্ছে আপনার দেশে যে ইয়েটা হয় ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল, এটা হচ্ছে সম্ভবত পৃথিবীর জঘন্যতম ফ্রাঞ্চাইজি লিগ।
এখানে কোনো পারফরমেন্সকে কেউ গণায় ধরে না। আপনি আজ পর্যন্ত দেখছেন বিপিএল এর খেলা দেখতে সিপিএল এর, আইপিএল বাদ দেন, সিপিএল এর বা এলপিএল এর কোনো কর্মকর্তাও এখানে আসছে কোনোদিন? কোনোদিন শুনছেন যে বিপিএল চলতেছে সিপিএল এর একজন কর্মকর্তা খেলা দেখতে আসছে, একজন স্কাউট খেলা দেখতে আসছে? মাঠের কত কিছু নিয়ে ফিচার হয় না, ছোট ছোট ভিডিও হয় না, দেখছেন কোনোদিন? দেখেন নাই। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল বাদ দেন, ওরা জানে ওখানে লোক পাঠানো মানে শুধু শুধু বিমান ভাড়া নষ্ট। কিন্তু আপনি কোনোদিন সিপিএল এলপিএল এর কোনো কর্মকর্তারেও এখানে দেখেন নাই। এটাতে তারা গণাই ধরে না। ফলে পারফরমেন্স তো ম্যাটারই। এরপরে আর একটা বড় ম্যাটার হচ্ছে দু একটা যা আমাদের এখান থেকে, ওই যে আমি বারবার বলি স্রষ্টা এই অধম দেশটাকে মাঝে মাঝে প্রতিভা গিফট করার ব্যাপারে কৃপণতা করে না, বরং অন্য অনেক দেশের চেয়ে বেশি দেয়। এই যে আমাদের মুস্তাফিজ আসে, আমাদের লিটন আসে, আমাদের এখন রিশাদ আসছে, নাহিদ আসছে, সব অস্বাভাবিক প্রতিভা না? এই প্রতিভাগুলোকে কিন্তু মাঝে মাঝে ফাইন্ড আউট করে ফ্রাঞ্চাইজিগুলো। ফাইন্ড আউট করার পরে আমরা ক্রিকেট বোর্ড আবার ওই ফ্রাঞ্চাইজিকে হতাশ করি। এখন একটা অলিখিত নর্ম পৃথিবী জুড়ে হয়ে গেছে যে আইপিএল, বিগ ব্যাশ এগুলো চলা অবস্থায় কোনো দেশ, কোনো টেস্ট ক্রিকেটের দেশ কোনো গুরুত্বপূর্ণ বাইলেটারাল সিরিজও খেলে না। গ্লোবাল ইভেন্ট বা আঞ্চলিক ইভেন্ট থাকার তো প্রশ্নই নাই। ফলে কি হয়, সব দল আইপিএল যখন চলে তখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড একদম খেলাই বন্ধ করে রাখে প্রায়টা। ওই শুরুর দিকে একটা দুইটা সিরিজ খেলে, হয়তো একটা সিরিজ খেলে, শেষের দিকে একটা সিরিজ খেলে, বি টিম পাঠায় ওখানে। যারা আইপিএল এ চান্স পায় তাদের কাউকে কিন্তু রিকল করা হয় না যে দেশে আসো ন্যাশনাল টিমের হয়ে খেলো, অগুরুত্বপূর্ণ সিরিজ বি টিম দিয়ে খেলাও। সবাই তাই করে। আর এমনিতে কোনো ফ্রাঞ্চাইজি লিগে কোনো তারকা গেলে তারা আটকানোর চেষ্টা করে না, কারণ সব ন্যাশনাল টিম জানে এন্ড অফ দি ডে ওকে লাগবে আমার হচ্ছে গ্লোবাল টুর্নামেন্টে। বাইল্যাটারাল সিরিজের জন্য আমি আইপিএল খেলা থেকে আটকায় দিব, বিগ ব্যাশ থেকে আটকায় দিব, এটা যদি করতে যাই আলটিমেটলি ক্ষতিটা আমারই। ও তো ওখানে গিয়ে কোটি কোটি ডলার কামাবে, রুপি কামাবে, ঠিক আছে, ও বড় লোক হচ্ছে, কিন্তু ও যে শিক্ষাটা নিয়ে আসতেছে, ও যে এক্সপার্টাইজটা নিয়ে আসতেছে, ওটা তো উপকৃত করবে আমার ন্যাশনাল টিমকে। আমার ন্যাশনাল টিমের উপকারটা কোথায় লাগবে? বাইল্যাটারাল সিরিজে উপকার পায় তো কোনো লাভ নাই, ওটা তো লাগবে গ্লোবাল ইভেন্টে বা রিজিওনাল ইভেন্টে, এশিয়া কাপে। সেই সময়টায় আমার দরকার। তখন আমি দেখতে চাই যে ও বিগ ব্যাশ খেলে, আইপিএল খেলে এমন স্কিলফুল হয়ে আসছে ওর সামনে কেউ দাঁড়াইতেই পারতেছে না। ফলে আইসিসি ইভেন্টে বা রিজিওনাল ইভেন্টে বড় দলগুলো যখন টিম নামায়, আপনি ওই টিমটাকে আর চিনতে পারেন না। যে মা কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে আমরা খেললাম, তখন তো এরা খেলে নাই আমাদের এগেনস্টে, তাদের তো হোয়াইট ওয়াশ করছি। এখন এই কারে কারে নামায় দিচ্ছে, এদের এগেনস্টে তো খেলি নাই। ওরা তো তখন ফ্রাঞ্চাইজি খেলে ব্যস্ত ছিল কোথাও না কোথাও, ফলে ওদের আপনি তখন পানি নাই। কিন্তু ওখানে নেমে তো ওরা বাজিমাত করে ফেলে। সব দল তাই করে, ইন্ডিয়া ছাড়া। ইন্ডিয়া যেহেতু নিজের ফ্রাঞ্চাইজি লিগে সবচেয়ে শক্ত লিগ, ইন্ডিয়া আর অন্য কোথাও খেলতে দেয় না। বাকি সবাই ওই পলিসি ফলো করে যে আইপিএল খেলতে দিতে হবে, বিগ ব্যাশ খেলতে দিতে হবে। কিন্তু আমরা কি করে, আমরা সাকিবকে পর্যন্ত ফিরায় আনি, যে সাকিব ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হট কেক। এবং সাকিব যে ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছে, এটা কিন্তু পেছনে কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের একটা বিরাট অবদান আছে। শুধু টি-20 খেলাটায় দক্ষতা অর্জন করা তো ব্যাপার না, তার যে স্মার্টনেস, স্মার্ট চিন্তা, নিজেকে এক নাম্বার বানানোর যে ব্যাপারটা, এই ব্যাপারটা তার ভিতরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ঢুকাইছে। একের পর এক ফ্রাঞ্চাইজি খেলছে, পৃথিবীর সেরা ক্রিকেটারদের সঙ্গে কম্পিট করছে। তার আসলে এই মিডিওকর ক্রিকেটারদের নিজের লেভেলেরই মনে হয় নাই। যে লোক উঠতে বসতে প্যাট কামিন্স বা স্টিভেন স্মিথের সঙ্গে ফাইট করতেছে, সেই লোকের বাসায় ফিরে আর কাউরে কিছু মনে হবে? এটা যে শুধু সাকিবের ক্ষেত্রে ঘটছে তা কিন্তু না। আমরা দেখছি লিটনকে এক ম্যাচ খেলায় ফিরে আনা হয়েছে, কার সঙ্গে খেলার জন্য? জিম্বাবুয়ের সঙ্গে। কি দরকার ছিল? তখন এই ইয়াং প্লেয়াররা উঠে আসতেছিল না, আপনার দেশে আর কোনো ওপেনার ছিল না, আপনার জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য লিটনকে ফিরে আসতে হবে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, সেই টেস্ট অবশ্য আমরা হারছি, সেই টেস্ট খেলার জন্য কেন সাকিবকে উড়ায় আনতে হবে? সাকিবরে টেস্ট খেলার জন্য পিড়াপিড়ি, কি একটা বাজে অবস্থা। সাকিবরে আমরা ফ্রাঞ্চাইজি খেলতেই দিব না, তাসকিন রে, মুস্তাফিজরে ভর্তুকি দিয়ে রেখে দিছি। মানে ওরা আইপিএল খেলতে গেলে যে টাকা পাইতো ওই টাকা তাদের ভর্তুকি দিয়ে রেখে দিছি। মুস্তাফিজের ক্ষেত্রে ইনজুরিটা একটা কনসার্ন ছিল, তাসকিনরে কেন 4 বার আটকানো হবে? তাসকিনরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে কেন 4 বার আটকানো হবে? সর্বশেষ রিশাদকে কি করা হলো? রিশাদকে যে আবার হোয়াট হেরিকান ডাকছে। আমি তো গতবারই মোটামুটি রায় দিয়ে দিছিলাম যে রিশাদ কেন বাংলাদেশের কোনো ক্রিকেটার আর কোনোদিন বিগ ব্যাশের কোনো টিম ডাকবে না, কারণ বিগ ব্যাশের ওদের মতো করে গোছালো করে চিন্তা পৃথিবীর কোনো ফ্রাঞ্চাইজি করে না, ইভেন আইপিএলও না। ওরা একটা চিন্তা করে 6 মাস আগে, 1 বছর আগে, ওই চিন্তা অনুযায়ী ওরা চলতে থাকে। ওদের রিকি পন্টিং স্বয়ং নিলামে ডাকছেন হচ্ছে রিশাদকে, মানে উনি একটা লেগ স্পিনার, লম্বা একটা লেগ স্পিনারকে ওনার লাগবে।
এবং ওরে কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে নিশ্চয়ই ওনার মাথার ভিতরে 700 পরিকল্পনা আছে। পুরো পরিকল্পনাটা পানি ঢেলে দিল বাংলাদেশ। শুধু বিপিএল খেলাতে ওরা রেখে দেওয়া হলো। বিপিএল খেলে কি লাভটা হবে? এই মরা উইকেটে, এই মেরে কাদার উইকেটে একটা লেগ স্পিনার আপনি রেখে দিলেন, যে যারে বরিশাল ম্যাচেই নামাইল না বেশিরভাগ। এইটা করতে আপনি তাদের দেশে রেখে দিলেন। সে বিগ ব্যাশ খেলা মিস করলো। কত কি মিস করলো? আমি ওখানে বলছিলাম যে রিকি পন্টিং এর যদি পায়ের জুতো বাঁধাটাও দেখতো রোজ সকালে উঠে, যে পন্টিং কিভাবে জুতো বাঁধে, তাও ওর জীবন বদলে যেত। ও ড্রেসিং রুমে যাদের সঙ্গে শেয়ার করতো, ওরা কি স্টাইলে কাঁটা চামচ ধরে, কি স্টাইলে খায়, ওইটাও তো জীবনে বিরাট শিক্ষা। ক্রিকেট কি শুধু ক্রিকেট শেখা? এছাড়া তো আছেই, আপনি বাউন্সি পেস কন্ডিশনে লেগ স্পিন শিখে আসবেন, লম্বা মানুষ সারাটা জীবনে অ্যাসেট হয়ে থাকবে। এটি এবার বিগ ব্যাশ নিয়েও আমি দেখলাম ফেসবুকে কি যেন সন্দেহ প্রকাশ করছে যে এই আয়ারল্যান্ড সিরিজের পরই আবার বিপিএল সব মিলে এবারও কি আদৌ রিশাদ সুযোগ পাবে পুরো ম্যাচ খেলতে যাওয়ার, যদিও তাকে পুরো এনওসি দেওয়া হয়েছে। তো বিসিবি তো এটাতে সময় লাগে না, ওই বুলবুল ভাই বলে ভরসা করা যায় যে না বুলবুল ভাই ছেড়ে দিবে। বুলবুল ভাই জানে অস্ট্রেলিয়া খেলার গুরুত্বটা কি, ফলে বুলবুল ভাই হয়তো ছাড়বে। এই জিনিসটা দিনের পর দিন ঘটছে, ফলে ভাবমূর্তিটাই দাঁড়াচ্ছে যে ওরা ভালো পারফর্ম করলেও টাকা যাবে না। ডাকে ওদের পিছনে প্ল্যান করে ওদের নিলামে নিব, 2 দিন পরে ওদের বোর্ড জানাবে যে না ও খেলতে পারবে না। কে এই অযথা ঝামেলার মধ্যে যায়? কারণ দায় থাকছে, বাংলাদেশকে প্রমোট করার দায় থাকছে। আমাদেরকে প্রমোট করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে যে এই যে সামনে আয়ারল্যান্ড সিরিজে আসতেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে আমার কি পারফরমাররা খেলবে না। আমার দলে নিশ্চিত কে? মুস্তাফিজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে না। এখন তো বোধহয় একমাত্র নিশ্চিত পারফরমার মুস্তাফিজ, যে টি-20-তে যারে আগে নাম লিখে তারপরে আপনি 11 করবেন। যদি সেটা হয়, মুস্তাফিজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে না। সিরিজ হেরে গেলে কি হবে? মুস্তাফিজের লোড কমান, মুস্তাফিজের এই সিরিজে রেস্ট দিয়ে দেন। মুস্তাফিজের তো তাতে কোনো ক্ষতি হবে না। ও বেচারা দিনের পর দিন লোড নিয়ে যাচ্ছে, এখন বিশ্বের 1 নম্বর টি-20 বোলারদের একজন, সেরা টি-20 বোলারদের একজন। তারা আপনি লোড দিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে কি হচ্ছে? ওর বদলে ওর ওই কাজটা করবে আমাদের ডে ওভারে বল করার বিকল্প কোনো বোলার নাই। মানে কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজ যদি রেস্টে থাকে, আমাদের তো রোটেশন পলিসি চালু হয়েছে, ফলে মুস্তাফিজকে তো মাঝে মাঝে সিরিজ চলা অবস্থায় রেস্ট দিতে হয়। দেখা যায় ডেথ ওভারে বল করা কেউ নাই। ডেথ ওভারে বল করতে গিয়ে সবাই একদম লামছাম করে ফেলে। আমরা গালিগালাজ করি, তাসকিন কেন 20 রান লিড করলো, সাইফুদ্দিন কেন এত রান লিড করলো, আমরা গালিগালাজ করি। আমরা খেয়ালও করি না যে তাসকিনকে তার এই জীবনে কোনোদিন এই সিচুয়েশনে বল করতে হয় নাই। ওই কাজটা মুস্তাফিজকেই করে যেতে হচ্ছে দিনের পর দিন। মুস্তাফিজ ছেলেটাও বার্ন আউট হয়ে যাচ্ছে, কোনো বিকল্পও তৈরি হচ্ছে না। কোনো একটা বোলার বলতে পারে বাংলাদেশে এখন যে ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ ছাড়া? কারণ কি? কারণ হচ্ছে আপনি মুস্তাফিজকেও রেস্ট দেন না, মুস্তাফিজদের বিকল্পও তৈরি করার কোনো চেষ্টা করেন না। হুট করে তো ডেথ ওভার স্পেশালিস্ট হবে না। এই জিনিসগুলো যতদিন আমরা চেঞ্জ না করবো, আমরা একটু বড় মানুষের মতো ভাবতে না শিখবো, এই যে ছোট করে বাবা, যে ছোটর পরে যে শব্দটা মুখে আসলে আর বললাম না, এই যে ট্রফি বিক্রি করা, বাইল্যাটারাল সিরিজের ট্রফি পলিটিক্যালি বিক্রি করে সেইটার জন্য সবাই বাইল্যাটারাল সিরিজে খেলানো, এইসব ছোট ছোট ব্যাপার থেকে বেরোয় আসতে না পারলে আমাদের গ্লোবালি ভাবমূর্তি থাকবে না, এবং আমরা ওই সারা জীবন ওই আফসোস করে যাবো লিটনরা কেন দায়িত্ব নিতে শিখলো না। শামীমদের কথা বাদ দেন, লিটনরা কেন শিখলো না সেই আফসোসই এখন লিটনের 32 বছর বয়সে করে যেতে হচ্ছে। এই আফসোসটা যাতে না থাকে, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন ওই রোটেশনের ভেতর দিয়ে আসে। আজকে আকবর কেন দিনের পর দিন বাইরে পড়ে থাকবে? আকবর কেন টিমের সঙ্গে থাকবে না? সিরিজের শেষ ম্যাচে কেন আকবরকে নামায় দেওয়া হবে না, যে যাও বেটা তুমি আজকে দল সামলাও, তুমি ক্যাপ্টেন্সি করো, তুমি 5 নম্বরে গিয়ে ম্যাচ বের করে নিয়ে আসো, 5 নম্বরে তুমি আজকে লিডার, ক্যাপ্টেন্সি করো বা না করো তুমি আজকে লিডার। এরকম 5টা সিরিজে করান, 6 নম্বর সিরিজটায় ওরা সত্যি সত্যি ম্যাচে লিডার হিসাবে, ক্যাপ্টেন না লিডার হিসেবে নামায় দেন, দেখবেন ও পারে গেছে। এইটাই হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিকটা করতে শিখলে আমরা আগাইতে পারবো। তখন এই শামীম দায়িত্ব নিতে পারে না, লিটন দায়িত্ব নিতে পারে না, এই জাতীয় কথা আর হবে না। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।